আমাকে তুমি এই খেলা খেলতে দিলে কেন? এই বলে সে ছুটে গেল ভূপতিত সেই বালিকার কাছে এবং তার গলা জড়িয়ে ধরে তাকে বলল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলবার আছে আমাকে খুলে বল। কুড়ানি, তোর দিদি বড় খারাপ রে, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা সে কখনো ভাবতেও পারেনি। তার রসিকতার কথা যে কে কখনো বিশ্বাস করে না। কুড়ানি, একবার মুখ তুলে তোর দিদির মুখের পানে চা, তাকে মাফ কর। নমস্কার, আমি অভিজিৎ, আর আমার সাথে আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। শুক্রবারের সুপার ক্লাসিক্সে আজ আপনাদের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প মাল্যদান। শৈশবের নিষ্পাপ চঞ্চলতা এবং প্রাপ্ত বয়সের গভীর অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন। গল্পের মূল চরিত্র কুড়ানি নামের এক অনাথ মেয়ে, যাকে পটল কুড়িয়ে এনে নিজের বোনের মতো স্নেহ আদর দিয়ে বড় করে তোলে। তবে পটলের ভাই যতীনের আগমনে এবং তার মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার মধ্যে কুড়ানির সহজ সরল জীবনের এক নতুন মোড় আসে। খেলার ছলে করা একটি ঘটনা বা মাল্যদান কিভাবে ধীরে ধীরে গভীর এক ভালোবাসার প্রতীক হয়ে ওঠে, তা এই গল্পে রূপ পেয়েছে। মানসিক সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং যতীনের প্রতি কুড়ানির অস্ফুট অনুরাগের এক অসাধারণ বাহন হলো এই গল্পটি। তবে চলুন, বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি শুনে ফেলি আজকের গল্প। সকালবেলায় শীত শীত ছিল। দুপুরবেলায় বাতাসটা অল্প একটু তেড়ে উঠে দক্ষিণ দিক থেকে বইতে আরম্ভ করেছে। যতীন যে বারান্দায় বসেছিল সেখান থেকে বাগানের এক কোণে একদিকে একটা কাঁঠাল ও আরেক দিকে একটা সরিষ গাছের মাঝখান দিয়ে বাইরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধু ধু করছিল। তারই এক প্রান্ত দিয়ে কাঁচা পথ চলে গিয়েছে। সেই পথ বেয়ে বোঝাই খালাস গরুর গাড়ি মন্দ গগনে গ্রামের দিকে ফিরে চলেছে। গারোয়ান মাথায় গামছা বেঁধে অত্যন্ত বেকারভাবে গান গাইছে। এমন সময় পেছনের একটা সহাস্য নারী কণ্ঠ বলে উঠল, কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি? যতীন বলল, কেন পটল, আমি কি এমনই হতভাগা যে ভাবতে হলে পূর্বজন্মের কথা টেনে এনে ভাবতে হবে? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলে উঠল, থাক, আর মিথ্যে বড়াই করতে হবে না। তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই। চিচি, এত বয়স হলো তবু একটা সামান্য বউ ঘরে আনতে পারলে না? আমাদের ওই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে। তার সঙ্গে দুবেলা ঝগড়া করে সে পাড়া শুদ্ধ লোককে জানিয়ে দেয় যে তার বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকিয়ে অমন ভান করছো যেন কার চাঁদপানা মুখ ধ্যান করতে বসেছো। এ সমস্ত চালাকি আমি বুঝি না ভেবেছ? ও কেবল লোক দেখাবার ভরং মাত্র। দেখো যতীন, চেনা মামুনের পৈতের দরকার হয় না। আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতো করে মাঠের দিকে অমন করে তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিড়ানি হাতে ওকে দিন কাটাতে দেখেছি, কিন্তু তার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখিনি। আর তুমি মশাই 7 জন্ম বউয়ের মুখ দেখলে না, কেবল হাসপাতালে মরা কেটে আর পড়া মুখস্থ করে জীবন পার করে দিলে। তুমি অমন্তর দুপুর বেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে থাকো কেন বাপু? না 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 না, এ সমস্ত বাজে চালাকি তুমি আর যার সাথে করো, আমার সাথে করতে এসো না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, আমার গা জ্বলে যায় একেবারে। থাক থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য, ওর আদেশে আমি চলতে চেষ্টা করব। আর কথা নয়, কাল সকালে উঠে যে কুড়ানির মেয়ের মুখ দেখবো তার গলায় মালা দেব। এ ধিক্কার যে আমার আর সহ্য হচ্ছে না। তবে এই কথাই রইল তো? হ্যাঁ, রইল। যতীন, ঠাট্টা নয়, আমার সাথে এসো। কোথায় যাব? আরে এসোই না। না না, একটা দুষ্টুমি তোমার মাথায় এসেছে বুঝতে পারছি। আমি এখান থেকে নড়ছি না। আচ্ছা বেশ, তবে এখানেই বসো। পরিচয় দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের একদিনের মাত্র তারতম্য। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলে যতীন তার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাতে নারাজ।
উভয় খুড়তুতো চারতুতো ভাই বোন, বরাবরই একত্রে খেলা করে এসেছে। দিদি বলে না বলে পটল যতীনের নামে বাল্যকালে বাপখুড়োর কাছে অনেক নালিশ করেছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারাই কোনো ফল হয়নি। একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম ঘুঁচল না। পটল দিব্যি মোটাসোটা গোলগাল, প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তার কৌতুকহাস্য দমন করে রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করতে পারেনি। প্রথম প্রথম তা নিয়ে অনেক কথাই উঠেছিল, কিন্তু শেষকালে সকলেই হার মেনে বলতে হয়েছিল যে ও ওই রকমই। তারপরে এমন যে পটলের দুর্নিবায় প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য একেবারে ধূলিসাৎ হয়ে গেল। পটল তার আশেপাশে কোনোখানে মন ভার মুখ ভার দুশ্চিন্তা সইতে পারত না। অজস্র গল্প হাসি ঠাট্টায় তার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হয়ে থাকত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিহার অঞ্চল থেকে বদলি হয়ে কলকাতার আবগারি বিভাগে স্থান পেয়েছেন। প্লেগের ভয় বালিতে একটি বাগান বাড়ি ভাড়া করে থাকেন, সেখান থেকেই কলকাতা যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায় তাকে মফস্বলে ফিরতে হবে বলে দেশ থেকে মা এবং অন্য দু একজন আত্মীয়কে আনার উপক্রম করছেন। এমন সময় ডাক্তারিতে নতুন উত্তীর্ণ প্রসার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে হপ্তাখানেকের জন্য এখানে এসেছে। কলকাতার গলি থেকে প্রথম দিন গাছপালার মধ্যে এসে যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুনের মধ্যাহ্নের রসালস্যে আবিষ্ট হয়ে বসেছিল। এমন সময় পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হলো। পটল চলে গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হয়ে একটুখানি নড়ে চড়ে বেশ আরাম করেই বসল। কাঠকুড়ানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যে তার মন ঘুরে বেড়াতে লাগলো। এমন সময় আবার পটলের হাসি মাখা কণ্ঠের কাকলিতে সে চমকে উঠল। পটল আরেকটি মেয়ের হাত ধরে সবেগে টেনে এনে যতীনের সম্মুখে স্থাপন করল। বলল, কুড়ানি, আমার এই ভাইটি দেখতে কেমন রে? মেয়েটি অসংকোচে যতীনকে দেখতে লাগল। যতীন লাল হয়ে চৌকি ছেড়ে উঠে বলল, আহ পটল, কি ছেলে মানুষই করছো বলো তো? আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছ পাথর নেই? যতীন সেখান থেকে পালালো। পটল তার পেছনে পেছনে ছুটতে ছুটতে বলল, আরে যতীন, যতীন দাঁড়াও ভাই দাঁড়াও। তোমার ভয় নেই বাপু, এখনই তোমাকে মালা দিতে বলছি না। ফাল্গুন চৈত্র মাসে তো বিয়ের লগ্ন নেই, হাতে এখনো সময় আছে বুঝলে। পটল যাকে কুড়ানি বলে ডাকে সেই মেয়েটি অবাক হয়ে রইল। তার বয়স এই 16 হবে, শরীর ছিপছিপে, মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলবার নেই। কেবল মুখে এই একটি অসামান্যতা আছে যে দেখে যেন বনের হরিণের ভাব মনে আসে। কঠিন ভাষায় তাকে নির্বুদ্ধি বলা যেতেও পারে, কিন্তু তা বোকামি নয়, তা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাতে কুড়ানির মুখের সৌন্দর্য নষ্ট না করে বরঞ্চ একটি বিশিষ্টতা দিয়েছে। সন্ধ্যাবেলায় হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে এসে যতীনকে দেখে বললেন, আর যতীন যে, বাবা বাবা, ভালোই হয়েছে তুমি এসেছো। তোমাকে একটু ডাক্তারি করতে হবে। পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটা মেয়েকে নিয়ে মানুষ করেছি। পটল তাকে ওই কুড়ানি বলে ডাকে। ওর বাপ মা আর ওই মেয়েটা এই আমাদের বাংলোর কাছে একটা গাছতলায় পড়েছিল। যখন খবর পেয়ে গেলাম, গিয়ে দেখি ওর বাপ মা মারা গেছে, মেয়েটার প্রাণটুকু আছে মাত্র। পটল তাকে অনেক যত্নে বাঁচিয়েছে। ওর জাতের কথা কেউ জানে না, আর তা নিয়ে কেউ যদি আপত্তি করে, পটল সঙ্গে সঙ্গে বলে, ও তো দ্বিজ, একবার মরে এবার আমাদের ঘরে জন্মেছে। ওর সাবেক জাত কোথায় যে কখন ঘুচে গেছে আমরা কেউ তা জানি না। প্রথমে মেয়েটা পটলকে মা বলে ডাকতে শুরু করেছিল। পটল এক ধমক দিয়ে বলল, খবরদার আমাকে মা বলবি না, আমাকে দিদি বলিস। অত বড় মেয়ে মা বললে
নিজেকে কেমন বুড়ি মনে হবে না বল? বোধহয় সেই দুর্ভিক্ষের সময় না খেয়ে থেকে থেকে একা যন্ত্রণার মতো হয়। ব্যাপারটা কি তোমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। ওরে তুলসী, এই কুড়ানিকে ডেকে নিয়ে আয় তো মা। কুড়ানি চুল বাঁধতে বাঁধতে অসম্পূর্ণ বেনি তার পিঠের ওপর দুলিয়ে হরকুমার বাবুর সামনে এসে উপস্থিত হলো। তার হরিণের মতো চোখ দুটো দুজনের ওপর রেখে সে চেয়ে রইল। যতীন ইতস্তত করছে দেখে হরকুমার বাবু তাকে বললেন, আরে বৃথা সংকোচ করছো যতীন। ওকে দেখতে মস্ত ডাগর, কিন্তু কচি গাবের মতো ওর ভেতরে কেবল জল ছলছল করছে। এখনো শ্বাসের রেখা মাত্র দেখা দেয়নি। ও কিছুই বোঝে না। ওকে তুমি নারী বলে ভ্রম করো না যেন। ও হলো বনের হরিণী, বুঝেছো? যতীন তার ডাক্তারি কর্তব্য সাধন করতে লাগল। কুড়ানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করল না। যতীন বলল, কই, শরীরের কোনো অসুখ হয়েছে বলে তো মনে হচ্ছে না। পটল ফস করে ঘরে ঢুকে বলল, হৃদযন্ত্রেরও কোনো বিকার ঘটেনি। তার পরীক্ষা দেখতে চাও? বলে কুড়ানির কাছে গিয়ে তার চিবুক স্পর্শ করে বলল, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? আমার ভাইকে তুই বিয়ে করবি? পটল এবং হরকুমার বাবু হেসে উঠলেন। কুড়ানি কৌতুকের মর্ম না বুঝে তাদেরকে অনুকরণে মুখখানি হাসিতে ভরিয়ে চেয়ে রইল। যতীন লাল হয়ে উঠে ব্যস্ত হয়ে বলল, আহ পটল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এটা ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি কিন্তু পটলকে বেশি বড় প্রশ্রয় দিয়ে থাকেন। হরকুমার বললেন, নইলে আমিও যে ওর কাছে প্রশ্রয় প্রত্যাশা করতে পারি না। কিন্তু যতীন, কুড়ানিকে তুমি জানো না বলেই এত ব্যস্ত হচ্ছ। তুমি লজ্জা করে কুড়ানিকে শুদ্ধ লজ্জা করতে শেখাবে দেখছি। ওকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাইও না, বুঝলে? সকলে ওকে নিয়ে কৌতুক করেছে। তুমি যদি আবার মাঝের থেকে গাম্ভীর্য দেখাও, তবে সেটা ওর পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হবে, তাই না? এই জন্যেই যতীনের সাথে আমার কোনো কালে বনলো না। ছোটবেলা থেকেই কেবলই ঝগড়াই চলছে। ঝগড়া করাটা বুঝি এমনি করে একেবারে অভ্যেস হয়ে গেছে? হ্যাঁ, ভাই সরে পড়েছেন এখন। মিথ্যে কথা বলো না তো। তোমার সঙ্গে ঝগড়া করে সুখ নেই, তাই চেষ্টাও করি না। হ্যাঁ, আমি তো গোড়াতেই হার মেনে যাই। খুব ভালো কাজ করো। শুরুতে হার না মেনে শেষে হার মানলে কত খুশি না হতাম। রাত্রে শোয়ার ঘরের জানালা খুলে দিয়ে যতীন অনেক কথা ভাবল। যে মেয়ে নিজের বাপ মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনের ওপর কি ভীষণ ছায়া পড়েছে। এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হয়ে উঠেছে, তাকে নিয়ে কি কৌতুক করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির উপর একটা আবরণ ফেলে দিয়েছেন। এই আবরণ যদি উঠে যায়, তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হয়ে পড়বে। আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখছিল, দূর থেকে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হয়ে তার ঘ্রাণকে আবিষ্ট করে ধরছিল, তখন তার মনটা মাধুর্যের কুহেলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করে দেখছিল। ওই বুদ্ধিহীন বালিকা তার হরিণের মতো চোখ দুটো নিয়ে সেই সোনালী কুহেলিকা অপসারিত করে দিয়েছে। ফাল্গুনের এই কুজন গুঞ্জন মর্মরের পশ্চাতে যে সংসার ক্ষুধা তৃষ্ণাতুর দুঃখ কঠিন দেহ হয়ে বিরাট মূর্তিতে দাঁড়িয়ে আছে, উদ্ঘাটিত যবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল। পরদিন সন্ধ্যার সময় কুড়ানির সেই বেদনা ধরল। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালো। যতীন এসে দেখল কষ্টে কুড়ানির হাতে পায়ে খিল ধরেছে, শরীর আড়ষ্ট। যতীন ওষুধ আনতে পাঠিয়ে বোতলে করে গরম জল আনতে হুকুম করল। পটল বলল, কেমন মস্ত ডাক্তার হয়েছো, পায়ের তলায় একটু তেল মালিশ করে দাও দেখি। দেখছো না পায়ের তলা কেমন হিম হয়ে গেছে? যতীন রোগিণীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষে দিতে লাগলো। চিকিৎসা ব্যাপারে রাত্রি অনেক হলো। হরকুমার কলকাতা থেকে ফিরে এসে বারবার কুড়ানির খবর নিতে লাগলেন।
যতীন বুঝল সন্ধেবেলায় কর্ম থেকে ফিরে এসে পটলের অভাবে হরকুমারের অবস্থা অচল হয়ে উঠেছে। ঘন ঘন কুড়ানির খবর নেওয়ার তাৎপর্য তাই। যতীন বলল, বলছিলাম, হরকুমার বাবু ছটফট করছেন, তুমি বরং এখন যাও পটল। পরে দোহাই দিও না তো। ছটফট কি করছে সে আমি বেশ বুঝেছি। আমি গেলেই তো এখন তুমি বাঁচো। বাবা, তোমার পেটে পেটে এত ছিল যতীন, তাকে জানতো বলো? আচ্ছা আচ্ছা, দোহাই তোমার, তুমি বরং এখানেই থাকো, রক্ষা করো আমায়। তোমার মুখটা বন্ধ হলেই আমি বাঁচি। আমিই ভুল বুঝেছিলাম। হরনাথ বাবু বোধহয় অনেক শান্তিতে আছেন, কারণ এরকম সুযোগ তো তারা সর্বদা ঘটে না, তাই নয় কি? কুড়ানি আরাম পেয়ে যখন চোখ খুলল, পটল বলল, তোর চোখ খোলাবার জন্য? তোর বর যে এতক্ষণ তোর পায়ে ধরে সেধেছে, তাই বুঝি এত দেরি করলি? নে নে, উঠে পড়, প্রণাম কর, গুরুজন হয় না? কুড়ানি কর্তব্যবোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলো নিল। যতীন দ্রুত পদে ঘর থেকে চলে গেল। তার পরদিন থেকেই যতীনের উপর রীতিমতো উপদ্রব আরম্ভ হলো। যতীন খেতে বসেছে, এমন সময় কুড়ানি অম্লান বদনে পাখা দিয়ে তার মাছি তাড়াতে প্রবৃত্ত হলো। যতীন ব্যস্ত হয়ে বলে উঠল, আরে থাক থাক, এসবের আবার কি দরকার ছিল? কোনো দরকার নেই। পটল, তুমি যদি এমন করে আমাকে জ্বালাতন করো তাহলে আমি কিন্তু খাবোই না। এই আমি উঠলাম। বলেই উঠে যাওয়ার উপক্রম করতেই কুড়ানি পাখা ফেলে দিল। যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখতে পেল। তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে সে আবার বসে পড়ল। কুড়ানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, বেদনা বোধ করে না, একথা যতীনও বিশ্বাস করতে আরম্ভ করেছিল। আজ চকিতের মধ্যে দেখল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে থেকে তা কেউই বলতে পারে না। কুড়ানি পাখা ফেলে চলে গেল। পরদিন সকালে যতীন বারান্দায় বসে আছে। গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করেছে। আমের বোলের গন্ধে বাতাস যেন ভারাক্রান্ত। এমন সময় সে দেখল কুড়ানি চায়ের পেয়ালা হাতে নিয়ে যেন একটু ইতস্তত করছে। তার হরিণের মতো চোখে যেন একটা সকরুণ ভয় ছিল। সে চা নিয়ে গেলে যতীন বিরক্ত হবে কিনা এটাই যেন সে বুঝে উঠতে পারছিল না। যতীন ব্যথিত হয়ে অগ্রসর হলো এবং তার হাত থেকে পেয়ালাটা নিল। এই মানব জন্মের হরিণ শিশুটিকে তুচ্ছ কারণে কি বেদনা দেওয়া যায়? যতীন যেমনই পেয়ালাটা নিল, অমনি সে দেখল বারান্দার অপর প্রান্তে পটল সহসা আবির্ভূত হয়ে নিঃশব্দ হাস্যে যতীনকে কিল দেখালো। ভাবটা ঠিক এমন, কেমন ধরা পড়েছ? সেদিন সন্ধ্যার সময় যতীন একখানি ডাক্তারি কাগজ পড়ছিল। এমন সময় ফুলের গন্ধে চারিদিক চকিত হয়ে উঠতে লাগলো। কুড়ানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করল। যতীন মনে মনে বলল, ব্যাপারটা বড্ড বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে। পটলের এই নিষ্ঠুর আমোদ আর তো প্রশ্রয় দিলে চলে না। কুড়ানিকে বলল, ছি ছি কুড়ানি, তোমাকে নিয়ে তোমার দিদি এমন আমোদ করছেন আর তুমি বুঝতে পারছো না? কথা শেষ করতে না করতেই কুড়ানি প্রস্থানের উপক্রম করল। যতীন তখন তাড়াতাড়ি তাকে ডেকে বলল, কুড়ানি, দেখি তোমার মালা দেখি। বলেই মালাটা তার হাত থেকে নিল। কুড়ানির মুখে একটা আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠল। অন্তরাল থেকে সেই মুহূর্তের একটি উচ্চ হাস্যের উচ্ছ্বাস ধ্বনি শোনা গেল। পরদিন সকালে উপদ্রব করবার জন্য পটল যতীনের ঘরে গিয়ে দেখল ঘর শূন্য। একখানি কাগজে কেবল লেখা আছে, পালালাম, এতে শ্রী যতীন। কুড়ানি, তোর বর যে পালালো, তাকে ধরে রাখতে পারলি না? বলেই কুড়ানির বেনি ধরে নেড়ে দিয়ে পটল ঘরকন্যার কাজে চলে গেল। কথাটা বুঝতে কুড়ানির একটু সময় লাগলো। সে ছবির মতো দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে সম্মুখে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে এসে দেখল তার ঘর খালি। তার পূর্ব সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের ওপর পড়ে আছে। বসন্তের প্রাতকালটি স্নিগ্ধ সুন্দর। রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়ে ছায়ার সহিত মিলিয়ে বারান্দার উপর এসে পড়েছে। কাঠবেড়ালি লেজ পিঠে তুলে ছোটাছুটি করছে
এবং সকল পাখি মিলে নানান সুরে গান গেয়ে তাদের বক্তব্য বিষয় কিছুতেই শেষ করতে পারছে না। পৃথিবীর এই কোণটুকুতে এই খানিকটা ঘন প্লাবন ছায়া এবং রৌদ্রচরিত জগৎখণ্ডের মধ্যে প্রাণের আনন্দ ফুটে উঠছিল। তারই মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তার জীবনের, তার চারিদিকের সঙ্গত কোনো অর্থ বুঝে উঠতে পারছিল না। সমস্তই কঠিন প্রহেলিকা। কি হলো, কেন এমন হলো? তারপরে এই প্রভাত, এই গৃহ, এই যা কিছু সমস্ত এমন একেবারে শূন্য হয়ে গেল কেন? যার বোঝবার সামর্থ্য অল্প, তাকে হঠাৎ একদিন নিজ হৃদয়ের এই অতল বেদনার রহস্য গৃহে কোনো প্রদীপ হাতে না দিয়ে কে নামিয়ে দিল জগতের এই সহজ উচ্ছ্বাসিত প্রাণের রাজ্যে? পটল ঘরকন্নার কাজ সেরে কুড়ানির সন্ধান নিতে এসে দেখল সে যতীনের পরিত্যক্ত ঘরে তার খাটের খুঁড়া ধরে মাটিতে পড়ে আছে। শূন্য শয্যাটাকে যেন পায়ে জড়িয়ে ধরেছে সে। তার বুকের ভেতরে যে একটি সুধার পাত্র লুকানো ছিল, সেটাকে যেন শূন্য তার চরণে বৃথা আশ্বাসে উপুড় করে ঢেলে দিচ্ছে। কুড়ানি উঠল না। সে যেমন পড়েছিল তেমনই পড়ে রইল। পটল কাছে এসে তাকে স্পর্শ করতেই সে উচ্ছ্বাসিত হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। পটল তখন চকিত হয়ে উঠে বলল, কুড়ানি, কুড়ানি, কি হয়েছে রে? ওরে পোড়ামুখী, এ কি সর্বনাশ করেছিস রে? তুই যে মরেছিস। হরকুমারকে পটল কুড়ানির অবস্থা জানিয়ে বলল, হে কি বিপদ ঘটলো বলো তো? তুমি আমাকে কেন বারণ করলে না গো? তোমাকে বারণ করা তো আমার কোনো কালেই অভ্যেস নেই। আর তাছাড়া বারণ করলেই কি ফল পাওয়া যেত? তুমি কেমন স্বামী? আমি যদি ভুল করি, তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে তুমি এই খেলা খেলতে দিলে কেন? এই বলে সে ছুটে গেল ভূপতিত সেই বালিকার কাছে এবং তার গলা জড়িয়ে ধরে তাকে বলল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলবার আছে আমাকে খুলে বল। কুড়ানি, তোর দিদি বড় খারাপ রে, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা সে কখনো ভাবতেও পারেনি। তার রসিকতার কথা যে কে কখনো বিশ্বাস করে না। কুড়ানি, একবার মুখ তুলে তোর দিদির মুখের পানে চা, তাকে মাফ কর। কিন্তু কুড়ানির মন তখন বিমুখ হয়ে গিয়েছে। সে কোনো মতেই পটলের মুখের দিকে চাইল না। সে আরো জোর করে তার হাতের মধ্যে তার মাথাটা গুঁজে নিল। সে ভালো করে সমস্ত কথা না বুঝেও এক প্রকার মূঢ়ভাবে পটলের প্রতি রাগ করেছিল। পটল তখন ধীরে ধীরে নিজের বাহুপাশ খুলে নিয়ে উঠে গেল এবং জানালার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়িয়ে ফাল্গুনের রৌদ্র চিক্কণ সুপারি গাছের পল্লব শ্রেণীর দিকে চেয়ে পটলের দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। পরদিন কুড়ানির আর দেখা পাওয়া গেল না। পটল তাকে আদর করে ভালো ভালো গয়না এবং কাপড় দিয়ে সাজাতো। নিজে সে এলোমেলো ছিল। নিজের সাজ সম্বন্ধে তার কোনো যত্ন ছিল না, কিন্তু সাজগোজের সমস্ত শখ সে কুড়ানির ওপর দিয়েই মেটাতো। বহুকাল সঞ্চিত সেই সমস্ত বসন ভূষণ কুড়ানির ঘরের মেঝের ওপর পড়ে আছে। তার হাতের বালা চুড়ি, নাকের লবঙ্গ ফুল পর্যন্ত সে খুলে ফেলে দিয়েছে। তার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা থেকে মুছে ফেলবার চেষ্টা করেছে। হরকুমার বাবু কুড়ানির সম্বন্ধে পুলিশে খবর দিলেন। সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এতদিকে পালিয়েছে যে সেই সকল পলাতকের মধ্যে থেকে একটি লোককে বেছে নেওয়া পুলিশদের পক্ষেও অনেক শক্ত হলো। হরকুমার বাবু দু চারবার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ এবং লজ্জা পেয়ে শেষ পর্যন্ত কুড়ানির আশা পরিত্যাগ করল। অজ্ঞাতের কোল থেকে তারা যাকে পেয়েছিল, অজ্ঞাতের কোলের মধ্যেই সে আবার লুকিয়ে পড়ল। যতীন বিশেষ চেষ্টা করে সেবার প্লেগ হাসপাতালে ডাক্তারি পদ গ্রহণ করেছিল। একদিন দুপুরবেলায় বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে হাসপাতালে এসে সে শুনল
হাসপাতালের স্ত্রী বিভাগে একটি নতুন রোগী নিয়ে এসেছে। পুলিশ তাকে পথ থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। যতীন তাকে দেখতে গেল। মেয়েটির মুখের অধিকাংশ চাদরে ঢাকা ছিল। যতীন প্রথমেই তার হাত তুলে নিয়ে নাড়ি দেখল। নাড়িতে জ্বর অধিক নেই, কিন্তু দুর্বলতা অত্যন্ত। তখন পরীক্ষার জন্য মুখের চাদর সরিয়ে দেখল সেই কুড়ানি। ইতিমধ্যে পটলের কাছ থেকে যতীন কুড়ানির সমস্ত বিবরণ জানল। অব্যক্ত হৃদয় ভাবের দ্বারা ছায়াচ্ছন্ন তার সেই হরিণ চোখ দুটি কাজের অবকাশে যতীনের ধ্যান দৃষ্টির উপর কেবল অশ্রুহীন কাতরতা বিকীর্ণ করেছে। আজ সেই রোগ নিমিলিত চক্ষুর সুদীর্ঘ পল্লব কুড়ানির শীর্ষ কপালের ওপর কালিমার রেখা টেনেছে। দেখা মাত্র যতীনের বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন চেপে ধরল। এই একটি মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতো সুকুমার করে দুর্ভিক্ষ থেকে মারির মধ্যে ভাসিয়ে দিলেন কেন? আজ এই যে পেলব প্রাণটি ক্লিষ্ট হয়ে বিছানার উপর পড়ে আছে, এর এই অল্প কয়দিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত, এত বেদনার ভার সে সইল কি করে? ধরল কোথায়? যতীনই বা এর জীবনের মাঝখানে তৃতীয় আর একটা সংকটের মতো কোথা থেকে এসে জড়িয়ে পড়ল। রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস যতীনের বক্ষদ্বারে আঘাত করতে লাগল, কিন্তু সেই আঘাতের তাড়নায় তার হৃদয়ের তারে একটা সুখের মিড়ও বাজিয়ে দিল। যে ভালোবাসা এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত এসে মূর্ছিত হয়ে পড়ে, পৃথিবীর কোন লোক সেই দেবভোগ্য নৈবেদ্য লাভের অধিকারী? যতীন কুড়ানির পাশে বসে তাকে অল্প অল্প গরম দুধ খাইয়ে দিতে লাগল। খেতে খেতে অনেকক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলল। যতীনের মুখের দিকে চেয়ে তাকে সুদূর স্বপ্নের মতো যেন মনে করে নিতে চেষ্টা করল। যতীন যখন তার কপালে হাত রেখে একটুখানি নাড়া দিয়ে বলল, কুড়ানি, তখন তার অজ্ঞানের শেষ ঘোরটুকু হঠাৎ ভেঙে গেল। যতীনকে সে চিনল, এবং তখনই তার চোখের ওপর বাষ্প কোমলার একটি মোহের আবরণ পড়ল। প্রথম মেঘ সমাগমে সুগম্ভীর আষাঢ়ের আকাশের মতো কুড়ানির কালো চোখ দুটোর ওপর একটি যেন সুদূরব্যাপী সজল স্নিগ্ধতা ঘনিয়ে আসলো। যতীন সকরুণ যত্নের সহিত বলল, কুড়ানি, এই দুধটুকু খেয়ে নাও। কুড়ানি একটু উঠে বসে পেয়ালার ওপর থেকে যতীনের মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে সেই দুধটুকু ধীরে ধীরে খেয়ে ফেলল। হাসপাতালের ডাক্তার একটিমাত্র রোগীর পাশে সর্বক্ষণ বসে থাকলে কাজ চলে না। অন্যত্র কর্তব্য সারার জন্য যতীন যখন উঠল, তখন ভয়ে এবং নৈরাশ্যে কুড়ানির চোখ দুটো ব্যাকুল হয়ে পড়ল। যতীন তার হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আবার এখানেই আসবো কুড়ানি, তোমার কোনো ভয় নেই। যতীন কর্তৃপক্ষদেরকে জানালো যে এই নতুন আনিত রোগীটির প্লেগ হয়নি, সে না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। অতএব এখানে অন্য প্লেগ রোগীদের সঙ্গে থাকলে তার পক্ষে বিপদ ঘটতে পারে। বিশেষ চেষ্টা করে যতীন কুড়ানিকে অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি লাভ করল এবং নিজের বাসায় নিয়ে গেল। পটলকে সমস্ত খবর দিয়ে একখানা চিঠিও সে লিখল। সেদিন সন্ধ্যার সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেউ ছিল না। শিয়রের কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটা কেরোসিন ল্যাম্প ছায়াচ্ছন্ন মৃদু আলোক বিকীর্ণ করছিল। ব্র্যাকেটের উপর একটা ঘড়ি নিস্তব্ধ ঘরে টিক টিক শব্দ করে দুলছিল। যতীন কুড়ানির কপালে হাত দিয়ে বলল, এখন কেমন আছো কুড়ানি? ভালো আছো তো? কুড়ানি তার কোনো উত্তর না দিয়ে যতীনের হাতটি আবার কপালে চেপে ধরে রাখল। যতীন আবার জিজ্ঞেস করল, তোমার গলায় ওটা কি কুড়ানি? কুড়ানি তাড়াতাড়ি কাপড়টা টেনে তা ঢাকবার চেষ্টা করল। যতীন দেখল একগাছি শুকনো বকুলের মালা। তখন তার মনে পড়ল, সেই মালাটা কি? ঘড়ির টিক টিক শব্দের মধ্যে যতীন চুপ করে বসে ভাবতে লাগল। কুড়ানির এই প্রথম লুকাবার চেষ্টা, নিজের হৃদয়ের ভাব গোপন করবার তার এই প্রথম প্রয়াস। কুড়ানি মৃগ শিশু ছিল, সে কখন হৃদয় ভারাতুর যুবতী নারী হয়ে উঠল? কোন রৌদ্রের আলোকে আর কোন রৌদ্রের উত্তাপে তার বুদ্ধির উপরকার সমস্ত কুয়াশা কেটে গিয়ে তার লজ্জা, তার শঙ্কা, তার বেদনা এমন হঠাৎ প্রকাশিত হয়ে পড়ল?
রাত্রি 2-2:30টার সময় যতীন চৌকিতে বসে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দ্বার খোলার শব্দে চমকে উঠে সে দেখল পটল এবং হরকুমার বাবু একটা বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করছেন। হরকুমার বললেন, আরে তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলে বিছানায় শুলাম। অর্ধেক রাত্রে পটল বলে, ওগো কাল সকালে গেলে কুড়ানিকে আর দেখতে পাবো না, আমাকে এখনই যেতে হবে। পটলকে কিছুতেই আর বোঝানো গেল না, তাই তখনই গাড়িতে করে বেরিয়ে পড়লাম। চলো, তুমি যতীনের বিছানায় শোবে চলো। হরকুমার ঈষৎ আপত্তির আড়ম্বর করে যতীনের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার নিদ্রা যেতে বেশি দেরি হলো না। পটল ফিরে এসে যতীনের ঘরের এক কোণে তাকে ডেকে জিজ্ঞেস করল, আশা আছে? যতীন কুড়ানির কাছে এসে তার নাড়ি দেখে মাথা নেড়ে ইঙ্গিতে জানালো যে আশা নেই। পটল কুড়ানির কাছে নিজেকে প্রকাশ না করে যতীনকে আড়ালে নিয়ে গিয়ে বলল, যতীন, সত্যি বলো, তুমি কি কুড়ানিকে ভালোবাসো না? যতীন পটলকে কোনো উত্তর না দিয়ে কুড়ানির বিছানার পাশে এসে বসল। তার হাত চেপে ধরে নাড়া দিয়ে তাকে বলল, কুড়ানি, কুড়ানি, তোমার ওই মালাটি আমার গলায় পরিয়ে দাও। কুড়ানি অনিমেষ অবুজ চোখে যতীনের মুখের দিকে চেয়ে রইল। যতীন বলল, তোমার মালা আমাকে দেবে না? আমি যে তোমাকে ভালোবাসি কুড়ানি। যতীনের এই আদরের প্রশ্নটুকু পেয়ে কুড়ানির মনে পূর্বকৃত অনাদরের একটু অভিমান জেগে উঠল। তারপরে তার 2 চোখ দিয়ে অজস্র জল পড়তে লাগল। যতীন বিছানার পাশে নেমে হাঁটু গেড়ে বসল। কুড়ানির হাতের কাছে মাথা নত করে রাখল। কুড়ানি গলা থেকে মালা খুলে যতীনের গলায় পরিয়ে দিল। তখন পটল তার কাছে এসে বলল, কুড়ানি, আমার ওপর তোর কোনো রাগ নেই তো বোন? যতীন, একবার তুমি ও ঘরে যাও। যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলে কুড়ানির সমস্ত কাপড় গয়না তার মধ্যে থেকে বের করল। রোগিণীকে অধিক নাড়াচাড়া না করে একখানি লাল বেনারসি শাড়ি সন্তর্পণে তার মলিন বস্ত্রের উপর জড়িয়ে দিল। পরে একে একে একগাছি চুড়ি তার হাতে দিয়ে 2 হাতে 2টো বালা পরিয়ে দিল। তারপরে ডাকল, যতীন। যতীন আসতেই তাকে বিছানায় বসিয়ে পটল তার হাতে কুড়ানির 1 ছড়া সোনার হার দিল। যতীন সেই হার ছড়াটি নিয়ে আস্তে আস্তে কুড়ানির মাথা তুলে ধরে তাকে পরিয়ে দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের ওপর এসে পড়ল, তখন সে আলো সে দেখল না। তার অম্লান মুখ ক্লান্তি দেখে মনে হলো সে মরেনি, কিন্তু সে যেন একটি অতল স্পর্শ সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন হয়ে গেছে। যখন মৃতদেহ নিয়ে যাওয়ার সময় হলো, তখন পটল কুড়ানির বুকের ওপর পড়ে কাঁদতে কাঁদতে বলল, ফুল ঝরে যায় সন্ধ্যা বেলায়, মন কথা করে নার বলায়, ছায়োদের মিছে ভাষা, নীরবতায় শেষ ভালোবাসা। এই ব্যথা বুকে নিয়ে তুমি চলে গেলে দূরে ছবি দিয়ে, শুধু প্রশ্নগুলো থেকে যায়। ফুল ঝরে যায় সন্ধ্যা বেলায়, মন কথা করে নার বলায়, ছায়োদের মিছে ভাষা, নীরবতায় শেষ ভালোবাসা। এই ব্যথা বুকে নিয়ে তুমি চলে গেলে দূরে ছবি দিয়ে, শুধু প্রশ্নগুলো থেকে যায়। এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে মাল্যদান। গল্পে সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইনে পথিক। এছাড়াও বিভিন্ন চরিত্রে পথিক, তুহিন, অভিজিৎ, জয়ন্তী এবং আফসানা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছি ভিন্ন স্বাদের এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।